আসসালামু আলাইকুম। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের রসায়ন বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের দুটি ক্লাস সম্পন্ন হয়েছে। আজকে তৃতীয় এবং শেষ ক্লাস। আজকে ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা আজকে গ্যালভানিক কোষ নিয়ে আলোচনা করব। চলো আমরা পড়াশোনাতে চলে যাই। তোমাদের সকলকে স্বাগত। দেখো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গ্যালভানিক কোষ। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পড়াশোনা, কারণ তোমরা জানো গ্যালভানিক কোষের মাধ্যমে রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। আজকে আমরা এই বিষয়গুলো খুব ভালো করে যত্ন সহকারে শিখব। তো চলো আমরা দেখি আজকের পাঠ শেষে আমরা কি কি শিখতে পারি। দেখো আজকের পাঠ শেষে তোমরা যা যা শিখতে পারবে, প্রথমেই তোমরা যেটি জানতে পারবে গ্যালভানিক কোষ কাকে বলে এটি সম্পর্কে তোমরা জানতে পারবে। এরপরে তোমরা জানতে পারবে গ্যালভানিক কোষের প্রকারভেদ সম্পর্কে জানতে পারবে, গ্যালভানিক কোষ কত প্রকার, কি কি এটি সম্পর্কে জানতে পারবে। এরপরে জানতে পারবে গ্যালভানিক কোষের গঠন সম্পর্কে তোমরা জানতে পারবে, গ্যালভানিক কোষ কিভাবে গঠিত হয়েছে, বিস্তারিত এটি আলোচনা হয়েছে জানতে পারবে। গ্যালভানিক কোষে কিভাবে রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় এটি সম্পর্কে তোমরা জানতে পারবে। এরপরে ড্রাই সেল সম্পর্কে তোমরা জানতে পারবে। আজকের আলোচনার সর্বশেষ বিষয়বস্তু হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। ছোট পরিসরে নিউক্লিয়ার বিক্রিয়া সম্পর্কেও কিন্তু আজকে তোমাদের আলোচনা হবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠে চলে যাই। গ্যালভানিক কোষ বা ড্যানিয়েল কোষ কাকে বলে একটু আমরা সংজ্ঞাটা দেখি। যে তড়িৎ রাসায়নিক কোষ দ্বারা রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তাকে গ্যালভানিক কোষ বলে। গত ক্লাসটাতে আমরা যে জিনিসটা আলোচনা করেছিলাম সেখানে ছিল তড়িৎ বিশ্লেষ্য কোষ। আমরা দেখেছি তড়িৎ বিশ্লেষ্য কোষের মাধ্যমে বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে রাসায়নিক শক্তি উৎপাদন করা হয়েছে। বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে রাসায়নিক শক্তি উৎপাদন করা হয়েছে, কিন্তু গ্যালভানিক কোষের কাজ হচ্ছে সম্পূর্ণ বিপরীতধর্মী। এখানে যেটা হবে সেটা হচ্ছে আমরা রসায়ন অর্থাৎ রাসায়নিক শক্তিকে কাজে লাগাবো এবং উৎপন্ন করব হচ্ছে বিদ্যুৎ শক্তি। তো চলো আমরা একটু দেখি এটি কে আবিষ্কার করেছে। গ্যালভানিক কোষ 1834 সালে ফ্রেডরিক ড্যানিয়েল এই ড্যানিয়েল কোষ বা গ্যালভানিক কোষকে আবিষ্কার করে এবং তার নাম অনুসারে একে ড্যানিয়েল কোষ বলা হয়। দেখো গ্যালভানিক কোষ কত প্রকার ও কি কি আমরা একটু দেখে নিই। গ্যালভানিক কোষ প্রধানত হচ্ছে দুই প্রকার। গ্যালভানিক কোষ প্রধানত দুই প্রকার। এর প্রথম প্রকার হচ্ছে প্রাথমিক কোষ। প্রাথমিক কোষ কি? যে কোষগুলোকে রিচার্জ করা যায়, রিচার্জেবল নয়, রিচার্জ করা যায় না, তাদেরকে প্রাথমিক কোষ বলে। যেমন ধরো আমরা যেই পেন্সিল ব্যাটারি ব্যবহার করি টিভি দেখার জন্য, এটা কিন্তু রিচার্জ করা যায় না। যদিও এখন কিছু রিচার্জেবল ব্যাটারি আবিষ্কার হয়েছে, বাট যে ব্যাটারিগুলো রিচার্জ করা যাবে না তাদেরকে প্রাথমিক গ্যালভানিক কোষ বলা হবে। আর যে ব্যাটারিগুলোকে রিচার্জ করা যাবে সেগুলোকে বলা হবে গৌণ কোষ। তো রিচার্জ করা যায় এরকম ব্যাটারি তোমরা দেখেছো, লিথিয়াম কোষ, আরো কিছু কোষ আছে, সেগুলো উচ্চতর শ্রেণী, অর্থাৎ তোমরা কলেজে গেলে সেটি জানতে পারবে, সেকেন্ড পেপারে খুব ভালো করে আছে। আমাদের 9, 10-এ যতটুকু দরকার সেটা হচ্ছে প্রাথমিক কোষ সম্পর্কে আমরা ছোট করে যতটুকু আমাদের দরকার ততটুকু অবশ্যই জানবো, চেষ্টা করব হায়ার ক্লাসের কিছু পড়াশোনা দিয়ে তোমাদের এই লেকচারটিকে আমি সাজিয়েছি। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছো প্রাথমিক কোষ কাকে বলে এবং গ্যালভানিক কোষ কাকে বলে। প্রাথমিক কোষ হচ্ছে ওই কোষটি যেটিকে আমরা রিচার্জ করতে পারি, অর্থাৎ রিচার্জ করতে পারি না, অর্থাৎ চার্জ দিতে পারি না, সেটি হচ্ছে প্রাথমিক কোষ। আর যাকে বারবার চার্জ দিয়ে পুনঃ পুনঃ ব্যবহার করা যায় তাকেই বলা হয় গৌণ কোষ। দেখো একটি ড্যানিয়েল কোষের গঠন আমরা দেখব, খুব ভালো করে স্লাইডটিকে তোমরা দেখো। একটি ড্যানিয়েল কোষ বা একটি গ্যালভানিক কোষ কি কি জিনিস নিয়ে গঠিত একটু চলো আমরা দেখার চেষ্টা করি। প্রথমে আমরা একটা পাত্র নেব, আর একটা পাত্র নেব, দুইটা পাত্র আলাদা আলাদা থাকবে। তড়িৎ বিশ্লেষ্য কোষে আমরা দেখেছি যে একটি অ্যানোড একটি ক্যাথোড
এটি একই পাত্রে ব্যবহার হয়েছে, কিন্তু গ্যালভানিক কোষে যেটা হবে অ্যানোড থাকবে একটা পাত্রে, ক্যাথোড থাকবে আর একটা পাত্রে। দেখো আমরা দুইটা দ্রবণ নিয়েছি, দুইটা পাত্র নিয়েছি এবং দুটি পাত্রের দ্রবণ নিয়েছি। এই প্রথম পাত্রের দ্রবণ হচ্ছে জিঙ্ক সালফেটের দ্রবণ নিয়েছি। প্রথম পাত্রে আমরা যে দ্রবণটা নিয়েছি সেটি হচ্ছে জিঙ্ক সালফেটের দ্রবণ। দ্বিতীয় পাত্রে আমরা যে দ্রবণটা নিয়েছি সেটি হচ্ছে কপার সালফেটের দ্রবণ। তো আমরা দুটা পাত্র নিলাম এবং সেখানে দুটি দ্রবণ নিলাম। এখন যেটি করব সেটি হচ্ছে এই যে জিঙ্ক সালফেটের দ্রবণ আমরা নিয়েছি, এখানে যে ধাতুটা থাকবে, অর্থাৎ জিঙ্ক সালফেট দ্রবণের ধাতু অংশ হচ্ছে জিঙ্ক, এই জিঙ্ক এর দণ্ড এখানে ডুবাতে হবে। তাহলে এই দণ্ডটা কিসের হবে? এখানে যে লবণটা থাকবে সেই লবণের ধাতুর অংশে ধাতব পাত হিসেবে আমরা জিঙ্ককে ডুবালাম। তাহলে দ্বিতীয় পাত্রে নিশ্চয়ই এখানে কপার দণ্ড ডুবাতে হবে, যেহেতু কপার সালফেট লবণ ব্যবহার করেছি এবং ধাতু হিসেবে এখানে কপার ব্যবহার হয়েছে, সুতরাং এখানে যে দণ্ডটা ডুববে সেটি হচ্ছে কপার। এখন যে তোমরা যে দুটি জিনিস দেখতে পাচ্ছ এটি হচ্ছে অর্ধকোষ। আমরা দুটা অর্ধকোষ নিলাম, এখন এই অর্ধকোষ দুটিকে তার দ্বারা যুক্ত করলে এটি একটি পূর্ণ কোষ হয়ে যাবে। তো এটি হচ্ছে কপার দণ্ড। দেখো আমরা একটি তার দ্বারা এটিকে যুক্ত করলাম, আমাদের টোটাল কোষটা হয়ে গেল কি গ্যালভানিক কোষ। এবং এর মাঝে দেখো একটি ভোল্ট মিটার অথবা একটি বাতি যদি নাও আর এটি যদি কাজ শুরু করে তাহলে বিদ্যুৎ উৎপন্ন হবে, সেটার প্রমাণ হিসেবে বাতিটা জ্বলে উঠবে। তো এই হচ্ছে গঠন। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে একটি গ্যালভানিক কোষে কি কি থাকে। আমি আবার একটু বলে দিচ্ছি, একটি গ্যালভানিক কোষে থাকবে হচ্ছে দুটি অর্ধকোষ, এবং দুটি অর্ধকোষের মধ্যে একটি অর্ধকোষে লবণের একটি দ্রবণ থাকবে। এটি যে লবণের দ্রবণ থাকবে ওই লবণের ধাতুর অংশের একটি দণ্ড এর মধ্যে ডুবানো থাকবে, এবং পাশে ঠিক আরেকটি কাজ হবে, আরেকটি অর্ধকোষে ঠিক একইভাবে যে লবণ থাকবে সেই লবণের দণ্ড ডুবাতে হবে, এবং এই দণ্ড দুটি একটি তার দ্বারা, তামার তার দ্বারা বা বিদ্যুৎ সুপরিবাহী তার দ্বারা যুক্ত থাকবে। এই হচ্ছে আমাদের গ্যালভানিক কোষের গঠন। এবং এর মধ্যে আরেকটা জিনিস থাকবে খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে লবণ সেতু। লবণ সেতু নিয়ে আলোচনা পরবর্তী স্লাইড আমাদের আছে, সেখানে আমরা আরো করব, এটি কি কাজ করে সেটি দেখব। চলো দেখো এর মধ্যে একটু দেখিয়ে রাখি, আমরা অর্ধকোষ সম্পর্কে এখন জানার চেষ্টা করব। চলো আমরা একটু অর্ধকোষকে একটু দেখি। দেখো এটি হচ্ছে টোটাল আমাদের গ্যালভানিক কোষ, যেটি আমরা একটু আগেই দেখে এসেছি। এই গ্যালভানিক কোষের দেখো এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, গ্রো শ্রিঙ্ক হচ্ছে, বড় হচ্ছে, এই অংশটা হচ্ছে এই পাশের অর্ধকোষ, এই পাশের অর্ধকোষ। আবার এখানে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটিও হচ্ছে এই পাশের অর্ধকোষ। অর্থাৎ একটি অর্ধকোষ হচ্ছে একটি কোষের অর্ধকোষ হচ্ছে একটি পাত্রের মধ্যে যে দ্রবণ থাকে, দ্রবণের মধ্যে যে দণ্ডটি ডুবানো থাকে, এই অংশটি নিয়ে একটি অর্ধকোষ তৈরি হয়, এবং পাশে আরেকটি যে পাত্র থাকে সেই পাত্রের মধ্যে যে লবণ থাকে সেই লবণের মধ্যে যে দণ্ড থাকে এটি নিয়ে হচ্ছে আরেকটি অর্ধকোষ। এই দুটি অর্ধকোষ যখন একটি তার দ্বারা যুক্ত থাকবে তখন সেটি হয়ে যাবে একটি পূর্ণ কোষ। তো এই অর্ধকোষের মধ্যে দেখো এটি হচ্ছে আমাদের যে দণ্ডটাকে আমরা ডুবিয়েছি, এটি অ্যানোড হবে। অর্ধকোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গ্যালভানিক কোষের কোন অর্ধকোষটি হবে অ্যানোড, কোন অর্ধকোষটি ক্যাথোড হবে, এটি বোঝা খুবই দরকার, এটি বোঝা খুবই জরুরি। তো সেটি কিভাবে বুঝবো এটি পরের স্লাইডে আছে। আপাতত আমরা এখানে জেনে নেই যে এখানে এই জিঙ্ক দণ্ডটি অ্যানোড হিসেবে কাজ করেছে, এবং এখানে দেখো এই যে কপার দণ্ডটাকে আমরা একটু বড় করেছি, এই কপার দণ্ডটা এখানে, এটা কপার দণ্ড এবং এটি ক্যাথোড হিসেবে এখানে ব্যবহার হয়েছে। কেন ক্যাথোড হবে, কেন অ্যানোড হবে, সেটা আমরা একটু পরবর্তীতে জানবো ইনশাআল্লাহ। তো চলো এই অ্যানোড ক্যাথোড কিভাবে চিহ্নিত করব তা জানার জন্য আমাদেরকে একটি সারণী সম্পর্কে ধারণা রাখতে হবে। এটি প্রমাণ জারণ বিভব অথবা বিজারণ বিভবের উপরে নির্ভর করে। এখানে আমরা প্রমাণ জারণ বিভব কি, এই প্রশ্নটার উত্তর কলেজে গেলে অবশ্যই পাবে। এখন তোমরা একটু মনে রাখবে যে উপর থেকে নিচে সারণীটা আমরা একটু খেয়াল করি। গ্যালভানিক কোষের অ্যানোড চিহ্নিতকরণ সারণী হিসেবে আপাতত এটিকে আমরা মনে রাখবো। মূলত এটি হচ্ছে একটি প্রমাণ জারণ বিভব
সারণী, কিন্তু এখানে আমরা মনে রাখবো গ্যালভানিক কোষের অ্যানোড চিহ্নিতকরণ সারণী। দেখো প্রথমে আছে লিথিয়াম অবলিক লিথিয়াম 2+। হ্যাঁ, লিথিয়াম অবলিক লিথিয়াম 2+, এটি দ্বারা বোঝানো হচ্ছে লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাস হয়েছে। এটি হচ্ছে জারণ। তোমরা জানো জারণ মানে হচ্ছে ছাড়ন। তো এখানে কি হচ্ছে, লিথিয়াম একটা ইলেকট্রন ছেড়ে লিথিয়াম প্লাস হয়েছে, এই জন্য আমরা যেটা দেখিয়েছি লিথিয়াম অবলিক লিথিয়াম প্লাস। তো সবার প্রথমে আমরা লিথিয়ামকে দেখলাম, তারপরে দেখতেছি এখানে আছে পটাশিয়াম অবলিক পটাশিয়াম প্লাস, তারপরে আছে ক্যালসিয়াম অবলিক ক্যালসিয়াম 2+, তারপরে আছে সোডিয়াম অবলিক সোডিয়াম 2+, তারপরে আছে ম্যাগনেসিয়াম অবলিক ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম প্লাস, ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ প্লাস, জিঙ্ক জিঙ্ক 2+, আয়রন আয়রন 2+, নিকেল নিকেল 2+, স্টেনাস। এইভাবে একটা সারণী আছে। আমরা ওই সারণীটা দেখে অ্যানোড এবং ক্যাথোডকে চিহ্নিত করতে পারবো। চলো আমরা এবার গ্যালভানিক কোষের ক্যাথোড চিহ্নিত করব। গ্যালভানিক কোষের ক্যাথোডটাকে চিহ্নিত করব ঠিক একইভাবে ওই সারণীটাই হবে। এখানে যেটা হবে, এটা যেহেতু বিজারণ, আগে থাকবে আয়ন, পরে থাকবে ধাতু। দেখো আগে হচ্ছে লিথিয়াম প্লাস, পরে হচ্ছে লিথিয়াম। আমরা যখন অ্যানোডের চার্ট দেখেছি সেখানে ছিল আগে ধাতু পরে আয়ন। কেন? কারণ ওখানে জারণ হয়েছে। আর এখানে হবে কি বিজারণ। বিজারণ মানে গ্রহণ। লিথিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে লিথিয়ামে পরিণত হবে। ঠিক একইভাবে ওইটির মতোই চার্টটা দেখো, ঠিক একই চার্ট, একই রকম। এখানে আগে আয়ন, পরে ধাতু। আশা করি তোমরা অ্যানোড এবং ক্যাথোডের চার্টটুকু বুঝতে পারছো। এই চার্টটুকু তোমাদের মুখস্থ রাখতে হবে। এখন প্রশ্ন হবে, স্যার এখান থেকে কোনটি অ্যানোড কোনটি ক্যাথোড কিভাবে বুঝবো? সেটি চলো আমরা পরের স্লাইডের মাধ্যমে ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করব। চলো একটি উদাহরণের মাধ্যমে আমরা কে অ্যানোড কে ক্যাথোড এটি একটু বোঝার চেষ্টা করি। দেখো আমরা কি করলাম, একটি পূর্ণ গ্যালভানিক কোষ নিলাম। এই গ্যালভানিক কোষের মধ্যে দেখো একটি জিঙ্কের তৈরি দণ্ড নিলাম। জিঙ্কের তৈরি দণ্ড নিলাম। তাহলে জিঙ্কের তৈরি যেহেতু দণ্ড নিয়েছি, মনে রাখতে হবে আমরা যেই ধাতুর পাত নেব অবশ্যই তার লবণের দ্রবণ হতে হবে। তাহলে নিচে যে দ্রবণটা আছে সেটি হচ্ছে জিঙ্ক সালফেট দ্রবণ হবে। ঠিক পাশে যে পাত্রটা আছে, দেখো এই যে পাশে যে অংশটা আমরা নিয়েছি, হ্যাঁ খেয়াল করতে হবে এখানে পাশে যেই আমরা পাশে যেই দণ্ডটা নিয়েছি এটা হচ্ছে এটির দিকে একটু খেয়াল করে, এটি হচ্ছে কপার দণ্ড। এই কপার দণ্ডটা এখানে কপার দিয়ে তৈরি। তো এর মধ্যে এখন জিঙ্ক নিলাম আর কপার নিলাম, এর মধ্যে কে হবে অ্যানোড কে হবে ক্যাথোড, আমরা সেটা নিয়ে কাজ করব। কাজ করার জন্য আমাদের সেই চার্টটাকে একটু আনতে হবে। আমরা একটু ভেঙে চার্টটাকে অর্ধেক করে আনলাম, আমাদের যেহেতু পুরোটা দরকার নেই। দেখো চার্টের এই অংশটুকু আমরা এনেছি। তোমরা ওই ক্লাসটা যখন ওখানে চার্টটা যখন দেখবা জিঙ্ক হচ্ছে উপরে আর কপার হচ্ছে নিচে। দেখো জিঙ্কটার দিকে একটু দেখো, আমরা বোল্ড করে দেখালাম। জিঙ্ক 2+ হচ্ছে উপরে সারির উপরের দিকে আছে, আর কপার 2+ আছে সারির নিচের দিকে। এখন তোমাদের মনে রাখতে হবে একটা সারির উপরে যে আছে আর নিচে যে আছে তা সেটা দেখে আমরা অ্যানোড ক্যাথোড চিহ্নিত করব। হ্যাঁ, দুইটা দণ্ড ব্যবহার হবে। নিশ্চয়ই অ্যানোডের যে সারি আছে ওই সারির মধ্যেই দুইটা দণ্ড ব্যবহার হবে। ওই দণ্ডের মধ্যে যে এই সারণীর উপরে থাকবে সে হবে সব সময় অ্যানোড। সারির উপরে থাকলে সে হবে অ্যানোড, নিচে থাকলে সে হবে ক্যাথোড। তো এখন যদি প্রশ্ন করা হয় এই সারিতে উপরে কে আছে, তাহলে উত্তর হবে জিঙ্ক। স্যার অবশ্যই জিঙ্ক আছে, তাহলে জিঙ্ক হবে অ্যানোড এবং কপার হবে ক্যাথোড। দেখো জিঙ্ক দণ্ডটাকে আমরা অ্যানোড হিসেবে দেখিয়েছি। কেন? কারণ জিঙ্ক হচ্ছে এখানে উপরে আছে সারণীর। আর ক্যাথোড হবে কে? ক্যাথোড হবে অবশ্যই কপার। তো যেহেতু কপার এখানে ক্যাথোড, মনে রাখতে হবে ক্যাথোডে হবে বিজারণ। ক্যাথোডে কি হবে? ক্যাথোডে হবে বিজারণ। অ্যানোডে কি হবে? অ্যানোডে হবে জারণ। প্লিজ তোমরা আমার সাথে এই কথাটিকে একটু মেমোরাইজ করো। অ্যানোডে কি হবে? অ্যানোডে হবে জারণ। ক্যাথোডে কি হবে? ক্যাথোডে হবে বিজারণ। তো জারণের ক্ষেত্রে আগে আয়ন পরে ধাতু, কিন্তু বিজারণের ক্ষেত্রে হচ্ছে, সরি আমি আবার বলছি, জারণের ক্ষেত্রে আগে ধাতু পরে আয়ন। জারণের ক্ষেত্রে
আগে ধাতু পরে আয়ন, কিন্তু বিজারণের ক্ষেত্রে কি হবে? বিজারণের ক্ষেত্রে হবে আগে আয়ন পরে ধাতু। এখন যেহেতু কপার এখানে বিজারণ ঘটিয়েছে, কিন্তু দেখো কপারের এখানে আছে কি আগে ধাতু পরে আয়ন, এটাকে আমরা একটু উল্টায় ফেলবো। এই জন্য এটা কি করতে হবে? আগে আয়ন পরে আমরা কপার ধাতুকে দেখিয়েছি। ক্যাথোডকে এইভাবে দেখাতে হবে, আগে আয়ন পরে ধাতু। বিষয়টি কি তোমরা বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তো এখানে যদি এইরকম তোমাদের কাছে আমি প্রশ্ন করি যে দুটি দণ্ড দিয়ে আমরা একটা গ্যালভানিক কোষ বানালাম, দণ্ডের মধ্যে আয়রন হচ্ছে একটা দণ্ডে রাখলাম, একটা অর্ধকোষে রাখলাম, নিকেলকে একটা অর্ধকোষে রাখলাম, তাহলে তোমরা কি আমাকে বলতে পারবে যে এখানে অ্যানোড কোনটা হবে? তোমাদের কাছে প্রশ্ন রইল, তোমরা যদি পারো আমাকে একটু ইনশাআল্লাহ। চলো আমরা পরের স্লাইডে দেখি। চলো আরো একটি উদাহরণ আমরা এখন খেয়াল করব। আবার একটি গ্যালভানিক কোষ নিলাম। এবার দেখো এইটি আয়রনের তৈরি। একটু আগে যেটি আমি তোমাদের বাড়ির কাজ দিয়েছি সেটি আসলে বাড়ির কাজ ছিল না, এখানে আমরা দেখাবো। এটি আয়রনের তৈরি এবং এটি দেখো একটু ভালো করে খেয়াল করতে হবে, এটি হচ্ছে নিকেলের তৈরি। দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এটি হচ্ছে নিকেলের তৈরি। এই যে নিকেল, হ্যাঁ, এটি নিকেলের তৈরি। তাহলে একটা হচ্ছে আয়রনের তৈরি, একটা হচ্ছে নিকেলের তৈরি। আমরা যদি এখন চার্টটা দেখি, এবার আমাকে বলো এই আয়রন আর নিকেল কোথায় আছে? তো আয়রন আর নিকেলের মধ্যে কে উপরে কে নিচে এটা বিবেচনা করে কি তোমরা বলতে পারবে কোনটি অ্যানোড? অবশ্যই তোমাদের পারা উচিত। কেন? কারণ হচ্ছে আয়রন হচ্ছে এখানে উপরে, সুতরাং এটি হবে অ্যানোড। আর নিচে হচ্ছে নিকেল, সুতরাং এটি হবে ক্যাথোড। তাহলে যেহেতু নিকেল হচ্ছে এখানে ক্যাথোড, তাহলে আমরা কি নিকেলকে আগে ধাতু পরে আয়ন দেখাবো, না আগে আয়ন পরে ধাতু দেখাবো? অবশ্যই এটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হবে? আগে আয়ন পরে ধাতু হবে। কেন হলো এটা? কারণ ক্যাথোডকে এভাবেই দেখাতে হয়, আগে আয়ন পরে ধাতু। এটি কি জন্য দেখাতে হয়? কারণ এটি একটি বিজারণ, আয়ন থাকবে, সে ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটি পূর্ণাঙ্গ ড্যানিয়েল কোষ বা গ্যালভানিক কোষে কোনটি অ্যানোড হবে, কোনটি ক্যাথোড হবে। মনে রাখতে হবে চার্ট এর উপরে যে থাকে, চার্ট এর উপরে অ্যানোড যে সারণী আছে সেটা দেখেই আমরা অ্যানোড ক্যাথোড নির্ণয় করতে পারবো। ক্যাথোডের সারণী দেখার দরকার হয় না। ক্যাথোডের সারণী দিয়ে রেখেছি তোমাদেরকে বোঝানোর জন্য। যে কোনো একটা সারণী দেখেই করা যায়, ক্যাথোড সারণী দেখেও আমরা অ্যানোড ক্যাথোড নির্ণয় করতে পারবো। তো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে শুধু অ্যানোডের সারণী দেখবো। উপরে যে থাকে সে হবে অ্যানোড, নিচে যে থাকে সে হবে ক্যাথোড। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের যখনই এরকম একটি চিত্র দিয়ে পরীক্ষা আসবে, সুতরাং অ্যানোড ক্যাথোড তোমরা চিহ্নিত করতে পারবে। এখন প্রশ্ন হতে পারে, স্যার অ্যানোড আর ক্যাথোড কেন এত জরুরি চিহ্নিত করা? সেটি আমরা অবশ্যই দেখব। দেখো এখন কোষকে কিভাবে প্রেজেন্ট করতে হয় সেটি আমরা শিখবো। এটি একটি সম্পূর্ণ নতুন জিনিস তোমাদের কাছে, খুব ভালো করে গুরুত্বের সাথে একটু তোমরা দেখো। আমরা আবার একটি কোষ নিলাম। এবার আমরা তার দিয়ে যুক্ত করি না, আমরা একটা অর্ধকোষ নিয়েছি। অর্ধকোষের মধ্যে জিঙ্ক দণ্ড নিয়েছি জিঙ্ক সালফেট লবণের মধ্যে, কপার দণ্ড নিয়েছি কপার সালফেট দ্রবণের মধ্যে। দেখো এটি আমরা জিঙ্ক দণ্ড দেখালাম। হ্যাঁ, তাহলে এই টোটাল কোষটা আমি আবার একটু তোমাদেরকে বলছি, টোটাল কোষটা হচ্ছে জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে আছে জিঙ্ক, কপার সালফেট দ্রবণের মধ্যে আছে কপার। এই হচ্ছে আমার কোষ। এখন এটা লেখার মাধ্যমে এই কোষটাকে কিভাবে প্রকাশ করা যায়? লেখার মাধ্যমে কোষ প্রকাশ করা যায়, এটি তোমাদের একটু কম আছে, কিন্তু কলেজে প্রচুর এটা প্রকাশ করতে হবে, বা এটা উদ্দীপক আকারেই আসে। কিভাবে প্রকাশ করা যায় একটু দেখো, সম্পূর্ণ নতুন একটা জিনিস, তারপরে একটু বোঝার চেষ্টা করো যে এখানে অ্যানোড ক্যাথোড কোনটি হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, অ্যানোড হবে কিন্তু জিঙ্ক, ক্যাথোড হবে কপার। এটি তোমরা জানো, যেহেতু জিঙ্ক উপরে এই জন্য জিঙ্ক হবে অ্যানোড, ক্যাথোড হবে কপার, যেহেতু কপারটার নিচে। দেখো এই জিঙ্ককে আমরা প্রথমে দেখাবো, যে অ্যানোড তাকে আগে দেখাতে হবে। কিভাবে দেখাবো? দেখো জিঙ্ক, অ্যানোডের মধ্যে যে দণ্ডটা আছে তাকে দেখাবো, আর তার লবণের ধাতুর অংশটা দেখাবো, জিঙ্ক অবলিক জিঙ্ক 2+। ওই যে লবণের মধ্যে যে ধাতুর পার্টটা ছিল সেটা আমরা দেখালাম। তাহলে এটা হচ্ছে অর্ধকোষ প্রকাশ হলো। কি প্রকাশ হলো? অর্ধকোষ, জিঙ্ক অবলিক জিঙ্ক 2+। এটা হচ্ছে জিঙ্কের অর্ধকোষ। এখন
বাকি যে ডান পাশ আছে তার অর্ধকোষ আমরা প্রকাশ করব, তার মাঝে একটা আমাদের ছোট করে দাগ দিতে হবে। হ্যাঁ, ছোট করে আমরা একটা সমান্তরাল দাগের মতো দিয়ে নিলাম। এরপরে আবার আমরা কি করব, যেহেতু আমাদের ক্যাথোডে যেহেতু বিজারণ হয়, এবার আগে কপার 2+ কে আনতে হবে। আগে কাকে আনতে হবে? কপার 2+। পরে কি আসবে? কপার আসবে। এটা হচ্ছে পূর্ণাঙ্গ অর্ধকোষ প্রকাশ হয়ে গেল। তুমি একটা গ্যালভানিক কোষ দেখে এইভাবে প্রকাশ করতে পারো। যদি তোমার সামনে এরকম কোষ দেওয়া থাকে, তোমার সামনে যদি এরকম কোষ দেওয়া থাকে, আর যদি বলা হয় যে তুমি এই কোষটা দেখে চিত্র আঁকো, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা? বুঝবা যে এখানে জিঙ্ক আছে দণ্ড হিসাবে, হ্যাঁ, জিঙ্ক 2+ এর লবণ আছে দ্রবণ হিসেবে, আর কপার 2+ আছে দ্রবণ হিসেবে, এবং কপার আছে এখানে দণ্ড হিসেবে, এবং জিঙ্ক 2+ এটি হচ্ছে অ্যানোড, এবং কপার 2+ কপার এটি ক্যাথোড দেখে বোঝা যাবে। এখন কোষ প্রকাশের সামান্য একটা জিনিস বাকি রয়ে গেছে। যদি এই কোষটার মধ্যে লবণ সেতু থাকে, তাহলে একটা জিনিস ছোট করে অ্যাড করে নিতে হবে। যেহেতু দেখো এখানে কিন্তু লবণ সেতু আছে, থাকলে কি হবে? এই যে মাঝে যে দাগটা আছে, এটা সমান্তরাল দুইটা দাগ হবে। বুঝতে পেরেছো? যদি লবণ সেতু থাকে দুইটা দাগ হবে, লবণ সেতু না থাকলে একটি দাগ দিলেই আমাদের হয়ে যেত। তো আমরা একটা চিত্র থেকে এভাবে কোষে নিয়ে যেতে পারবো। আবার যদি এরকম একটা শুধু সেল রিয়াকশন থাকে, এরকম শুধু সেল রিয়াকশন যদি থাকে, এই সেল রিয়াকশন থেকে আমরা কি করতে পারবো? সেটিকে আমরা এরকম চিত্রের মাধ্যমেও দেখাতে পারবো। তাহলে কোষ কিভাবে রিপ্রেজেন্ট করা যায় আমরা আশা করি বুঝতে পেরেছো। তারপর আমরা আরো একটি দেখো আরো একটি এক্সাম্পল নিলাম। এবার আমাদের অ্যানোড হবে আয়রন এবং ক্যাথোড হবে নিকেল। আয়রন এবং নিকেল নিলাম আমরা। এটা কি তোমরা প্রকাশ করতে পারবা? এখানে যেহেতু অ্যানোড হচ্ছে আয়রন, সুতরাং আমরা আয়রন অবলিক আয়রন 2+ নেব, মাঝে একটি দাগ দেব, তারপরে নিকেল 2+ অবলিক নিকেল নেব। অ্যানোডকে তোমরা একভাবে দেখাবা, ক্যাথোডকে তোমরা আরেকভাবে দেখাবা। অ্যানোডকে দেখাবা আগে ধাতু পরে আয়ন, ক্যাথোডকে দেখাবা আগে আয়ন পরে ধাতু, মাঝে একটা দাগ দিতে হবে। এটা কিন্তু চিত্র থেকে আমরা কোষ রিপ্রেজেন্টে যাচ্ছি। আবার কোষ রিপ্রেজেন্ট বা রিয়াকশন থেকেও, সেল রিয়াকশন থেকেও আমরা কোষে আসতে পারবো। তাহলে আমরা কি করব? এখানে আমরা আয়রনকে প্রথমে নেব, তারপরে আয়রন 2+ কে নেব, একটা দাগ দেব, এরপরে আমরা নিকেল 2+ কে নেব, নিকেল 2+ নেওয়ার পরে আমরা এখানে নিকেল নেব। এখন একটু দেখো তো এখানে কি লবণ সেতু আছে? প্রশ্ন, লবণ সেতু আছে? অবশ্যই লবণ সেতু আছে, সুতরাং আমাকে এখানে একটি সমান্তরাল দাগ দিতে হবে। এই হচ্ছে সেল রিপ্রেজেন্টেশন। এটা হচ্ছে কোষকে পূর্ণাঙ্গ। আশা করি বুঝতে পেরেছি। এবার কোষে লবণ সেতু নেই এরকম একটি রিপ্রেজেন্টেশন আমরা একটু দেখাবো। দেখো আমরা ম্যাগনেসিয়াম এবং ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণ নিলাম, ম্যাগনেসিয়াম ধাতু নিলাম, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণের মধ্যে ডুবানো, এবং স্টেনাস নিলাম, স্টেনাস এবং স্টেনাস সালফেটের মধ্যে ডুবানো আছে স্টেনাস দণ্ডটি। দেখো ম্যাগনেসিয়াম ওই অ্যানোড সারণীর মধ্যে উপরে থাকার কারণে এটি কিন্তু হবে অ্যানোড এবং স্টেনাস হবে ক্যাথোড। এখন যদি তোমাদেরকে বলা হয় সেল রিপ্রেজেন্টেশনটা তোমরা একটু দেখাও, কোষের যে প্রেজেন্টেশন সেটা তোমরা দেখাও, আশা করি তোমরা পারবা। আগে হবে ম্যাগনেসিয়াম, তারপরে হবে ম্যাগনেসিয়াম 2+, এরপরে একটা দাগ দেব, এরপরে আমরা স্টেনাস লবণ নেব, স্টেনাস 2+ নেব, এবং এরপরে স্টেনাস নেব। এখন যেটা লক্ষণীয় বিষয় সেটি হচ্ছে এই জায়গাতে কিন্তু কোনো লবণ সেতু নেই। লবণ সেতু না থাকার কারণে এখানে একটি দাগই হবে। এই হচ্ছে আমাদের সেল রিপ্রেজেন্টেশন। কিভাবে কোষকে প্রকাশ করতে হয়, চিত্র দেখে কোষ প্রকাশ করা যায়, আবার কোষ প্রকাশ দেখে বা সেল রিপ্রেজেন্টেশন দেখে বা সেল রিয়াকশন দেখে চিত্র আঁকা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইটুক তোমাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ দশম এবং নবম। চলো ডেনিয়েল কোষে অ্যানোড এবং ক্যাথোডের কাজ কি, খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো শিক্ষার্থী বন্ধুরা। এটি অ্যানোড এবং ক্যাথোড, অ্যানোড ক্যাথোড চিহ্নিতকরণ নিয়ে কিন্তু আমরা এতক্ষণ কথা বলেছি। তাহলে কেন এত গুরুত্বপূর্ণ অ্যানোড এবং ক্যাথোডকে চিহ্নিত করা, চলো আমরা একটু দেখি। আমরা
টোটাল একটা গ্যালভানিক কোষ নিলাম, একটা গ্যালভানিক কোষ নিলাম। দেখো এখানে জিঙ্কের দণ্ড নিয়েছি একটি অর্ধকোষে, আরেকটা অর্ধকোষে ক্যাথোডের দণ্ড নিয়েছি এবং লবণ সেতু দেখিয়েছি। এখন তোমাদেরকে প্রশ্ন করলে অ্যানোডকে ক্যাথোডকে অবশ্যই উত্তর দিতে পারা উচিত। অ্যানোড হবে জিঙ্ক এবং ক্যাথোড হবে কপার। তাহলে আমরা একটু দেখি যে পাত্রে হচ্ছে জিঙ্ক সালফেটের লবণ, অ্যানোডের দিকে একটু তোমরা তাকাও, অ্যানোড যেটা সেটার দিকে একটু তাকাও। পাত্রে হচ্ছে আমাদের জিঙ্ক সালফেটের লবণ। দেখো এই যে টোটাল পাত্রটার দিকে তাকাও, এই পাত্রে হচ্ছে জিঙ্ক সালফেটের লবণ, যেখানে জিঙ্ক আছে জিঙ্ক 2+ আকারে, যেখানে জিঙ্কটা কি আকার আছে, জিঙ্ক 2+ আকারে আছে, এবং দণ্ডে জিঙ্ক আছে জিঙ্ক ধাতু হিসেবে। এখন কি হয়, যখন জিঙ্ক 2+ বা জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে জিঙ্ক দণ্ডকে ডুবানো হয়, তখন দুইটা ঘটনা ঘটতে চায়। খেয়াল করো, দুইটা ঘটনা ঘটতে চায়। আমি আবারও বলছি, যখন আমরা কিন্তু তার দিয়ে যুক্ত করি নাই, তারটা এখানে কল্পনা করো নাই, এই অবস্থায় আমরা একটা পাত্র নিলাম, সেখানে জিঙ্ক সালফেটের দ্রবণ নিলাম এবং তার মধ্যে জিঙ্কের দণ্ডটা ডুবালাম। ডুবানোর সাথে সাথে এখানে দুটি ঘটনা ঘটতে চায়। কি ঘটতে চায় দেখো, দ্রবণের যে জিঙ্ক 2+ আছে, দ্রবণের যে জিঙ্ক 2+ আছে, সে কি করে, দণ্ডে যেতে চায়, দণ্ডে যেতে চায়, গিয়ে কি করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করতে চায়। আশা করি বুঝতে পেরেছো কথাটা। আবার বলছি, দেখো এই যে দ্রবণের মধ্যে যে জিঙ্ক 2+ আছে, এই জিঙ্ক 2+ দণ্ডে যেতে চায়, গিয়ে কি করবে, সে দুটা ইলেকট্রন গ্রহণ করতে চায়। অপরদিকে দেখো এই দণ্ডে যে জিঙ্কটা আছে, সে কি করে, দ্রবণে আসতে চায়। কিভাবে আসতে চায়, জিঙ্ক 2+ আকারে আসতে চায়। কিভাবে আসতে চায়, সে দণ্ডের মধ্যে দুইটা ইলেকট্রন রাইখা জিঙ্ক 2+ আকারে নিচে চলে আসতে চায়। তাহলে ঘটনা কি, এক নম্বর ঘটনা কি, এক নম্বর ঘটনা হচ্ছে দ্রবণে যেই জিঙ্ক 2+ আছে, সে দণ্ডে যেতে চায়, গিয়ে দুইটা ইলেকট্রন গ্রহণ করতে চায়। আর দণ্ডে যে জিঙ্ক আছে, সে নিচে নামতে চায়, দ্রবণে নামতে চায় জিঙ্ক 2+ আকারে, দণ্ডের মধ্যে দুইটা ইলেকট্রন রেখে এই কাজটা করতে চায়। দেখো আমরা একটু দেখাচ্ছি এটা, এই যে দ্রবণের মধ্যে জিঙ্ক 2+ যেতে চাচ্ছে, ও যখন যেতে চাচ্ছে তখন কিন্তু ও নিচে নামতে চাচ্ছে। তাহলে এই দুইটা ঘটনা ঘটতে চায়। এখন এই দুজনের মধ্যে একজন জয়ী হবে। কে জয়ী হবে, জয়ী হবে হচ্ছে দণ্ডের জিঙ্ক। সে কি করবে, দণ্ডে দুইটা ইলেকট্রন রেখে দ্রবণের মধ্যে আসতে সমর্থ হবে বা সামর্থ্যবান হবে। এখন কেন এরকম হবে, এটার উত্তরটা কলেজে গেলে অনেক ভালো করে আছে। এখানে শুধু এইটুক মনে রাখো, অ্যানোডের জারণ বিভবটা বেশি, অর্থাৎ অ্যানোডের জারিত হওয়ার ক্ষমতাটা বেশি। এই কারণে এখানে অ্যানোডের জারণ ঘটবে, অর্থাৎ জিঙ্ক ইলেকট্রন ছাড়বে, গ্রহণ করতে চাইবে না। এই ছাড়ার জন্য কি হয়েছে, এখানে জিঙ্কটা নিচে নামবে। এটা বেসিক্যালি দ্রবণ চাপের একটা ব্যাপার, সেটি কলেজে গেলে পড়বা। এখানে মনে রাখতে হবে যে জিঙ্ক অ্যানোডে জারণ ঘটবে, এই কারণে ইলেকট্রন ছাড়বে। তো জিঙ্ক কি করবে, দুইটা ইলেকট্রন ছেড়ে এইভাবে দণ্ডে নামতে থাকবে। বিষয়টা বুঝতে পেরেছো কিনা আমি জানি না, তবে এটি খুবই গুরুত্বপূর্ণ। এভাবে জিঙ্ক নামতে থাকবে। তো ফেইলিউর হলো জিঙ্ক 2+, সে কিন্তু দণ্ডে যেতে পারবে না। তো এইভাবে এই প্রক্রিয়াটি ঘটতে থাকবে, দ্রবণে জিঙ্ক নামবে আর দুটা করে ইলেকট্রন ছাড়তে থাকবে। এই কাজটা যখন ঘটতে থাকবে, তখন অ্যানোড দণ্ডে অর্থাৎ জিঙ্ক দণ্ডে ইলেকট্রন আস্তে আস্তে বাড়তে থাকবে। দেখো 1 লক্ষ জিঙ্ক যদি দণ্ড থেকে ছুঁইটা জিঙ্ক 2+ আকারে দ্রবণে আসে, তাহলে কিন্তু দণ্ডের মধ্যে সে 2 লক্ষ ইলেকট্রন রেখে আসবে। এটা বোঝার জন্য বললাম। অ্যাট দ্য সেম টাইম দেখো ক্যাথোড অর্ধকোষে কি ঘটে সেটা একটু ভালো করে দেখো। ক্যাথোড অর্ধকোষে ঠিক সেম ঘটনা একইভাবে ঘটতে চায়, দুইটা ঘটনা আছে। দেখো ক্যাথোড অর্ধকোষে যে কপারটা আছে, ক্যাথোড অর্ধকোষে যেই এই যে কপার 2+ আছে, এই কপার 2+টা দণ্ডে যেতে চায়, গিয়ে দুইটা ইলেকট্রন গ্রহণ করতে চায়। এটা হচ্ছে দ্রবণের কপার 2+, এই কাজটা করতে চায়। অপরদিকে দণ্ডে যে কপার ধাতু আছে, সে দণ্ডের মধ্যে দুইটা ইলেকট্রন রেখে দ্রবণে কপার 2+ আকারে নামতে চায়।
তাহলে 1 নম্বর কাজ হচ্ছে দ্রবণ থেকে কপার 2+ দণ্ডে যেতে চায়, আর দণ্ড থেকে কপার দ্রবণে আসতে চায় কপার 2+ আকারে। দুইটা ঘটনা ঘটতে চায়। এই দুই ঘটনার মধ্যে এবার একজন জয়ী হবে। এবার কে জয়ী হবে? যেহেতু ক্যাথোডে বিজারণ ঘটে, সুতরাং ক্যাথোড কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। এবার দ্রবণের কপার জয়ী হবে। দ্রবণের কপার কি করবে? দণ্ডে যেতে পারবে। যেহেতু সে গ্রহণ করবে, তখন ঘটনাটা দেখো, এই যে সে যেতে চাচ্ছে আর ও নামতে চাচ্ছে। জয়ী হবে কি? জয়ী হবে এবার এইখানে কপার 2+ যাবে আর দুটি করে ইলেকট্রন গ্রহণ করতে থাকবে। কপার 2+ যাবে আর দুটি করে ইলেকট্রন গ্রহণ করতে থাকবে। তো এই যে প্রক্রিয়াটা, এটি হচ্ছে অ্যানোড এবং ক্যাথোডের কাজ। অ্যানোডের কাজ হচ্ছে অ্যানোড থেকে জিঙ্ক ইলেকট্রন অ্যানোডে রেখে জিঙ্ক 2+ আকারে দ্রবণে নামতে থাকবে। আর ক্যাথোডের কাজ হচ্ছে দ্রবণ থেকে কপার 2+ ক্যাথোডে যাবে, দুটি করে ইলেকট্রন গ্রহণ করতে থাকবে। এই চলমান প্রক্রিয়াটা যখন ঘটবে, আমরা কিন্তু এখনো তার দিয়ে যুক্ত করি নাই, এই অবস্থায় ঘটনাটা ঘটতেছে। দেখো, এখন একটা বেসিক সেন্স যদি কাজে লাগাও, অ্যানোড যেটা জিঙ্কের যে দণ্ড, সেখানে ইলেকট্রন আস্তে আস্তে বাড়তে থাকে, হ্যাঁ, আর ক্যাথোড যেটা, সেখানে ইলেকট্রন কমতে থাকে। কেন কমতে থাকে? কারণ কপার যায় আর ইলেকট্রন গ্রহণ করে। তাহলে অ্যানোডের কাজ হচ্ছে দণ্ডে ইলেকট্রন বৃদ্ধি করা, ক্যাথোডের কাজ হচ্ছে দণ্ডে ইলেকট্রন হ্রাস করা। কিভাবে বৃদ্ধি করে কিভাবে হ্রাস করে সেটা বুঝতে পেরেছ। ইলেকট্রন দুটি ছেড়ে জিঙ্ক দ্রবণে নামতে থাকে, আর দ্রবণ থেকে ক্যাথোডে কপার 2+ দণ্ডে যেতে থাকে। এই হচ্ছে অ্যানোড এবং ক্যাথোডের কাজ। আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, চেষ্টা করেছি বোঝানোর, আশা করি বুঝতে পেরেছো ইনশাআল্লাহ। চলো এবার আমরা মূল আলোচনা, যেটা এই লেকচারের একদম সেন্টার বিষয়, সেটা হচ্ছে ড্যানিয়েল কোষে কিভাবে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। দেখো, এটি আমরা এখানে একটা লম্বা লেখা আছে, এই লেখাটা তোমরা একটু পড়ে নিও বা লিখে নিও। এটা আমি একটু একবার শুধু পড়ে শোনাচ্ছি। ড্যানিয়েল কোষে দুটি অর্ধকোষ ব্যবহার হয়। তোমরা জানো যে একটা ড্যানিয়েল কোষ আমরা তৈরি করেছি, সেখানে দুইটা অর্ধকোষ, একটা অ্যানোড অর্ধকোষ, একটি ক্যাথোড অর্ধকোষ ব্যবহার হয়। তো এখানে আমরা যেটা বিদ্যুৎ উৎপাদনের জন্য যেটা করব, সেটা হচ্ছে একটি অর্ধকোষে জিঙ্ক সালফেটের দ্রবণ, একটু আগে চিত্রের মাধ্যমে দেখেছো। জিঙ্ক সালফেটের দ্রবণের মধ্যে জিঙ্ক দণ্ড অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়, এবং অপর অর্ধকোষে কপার সালফেট দ্রবণের মধ্যে কপার ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। এখন অ্যানোড অর্ধকোষে জিঙ্ক দণ্ড থেকে জিঙ্ক দণ্ডে দুটি ইলেকট্রন রেখে জিঙ্ক 2+ আকারে দ্রবণে চলে আসে। এই প্রক্রিয়াটি চলতে থাকে। ওই যে আমরা একটু আগে যেটি চিত্রের মাধ্যমে দেখলাম, যে জিঙ্ক দুইটা করে ইলেকট্রন দণ্ডে রেখে জিঙ্ক 2+ আকারে দ্রবণে নামতে থাকে। অপরদিকে ক্যাথোডে কি করবে? ক্যাথোড অর্ধকোষের দ্রবণ থেকে কপার 2+ দণ্ডে গিয়ে দুটি করে ইলেকট্রন গ্রহণ করে কপার আকারে দণ্ডে লেগে থাকে। এই প্রক্রিয়াটিও চলতে থাকে। সুতরাং অ্যানোডে ইলেকট্রন বৃদ্ধি পেতে থাকে, অপরদিকে ক্যাথোডে ইলেকট্রন হ্রাস পেতে থাকে। ফলে এখন অ্যানোড থেকে ইলেকট্রন ক্যাথোডের দিকে প্রবাহিত হয়, যা বিদ্যুৎ প্রবাহ নামে পরিচিত। আমরা যদি একটা তার দিয়ে যুক্ত করি দুইটা অর্ধকোষ, তাহলে কিন্তু ইলেকট্রন অ্যানোড থেকে ক্যাথোডের দিকে প্রবাহিত হতে থাকবে। এটি মূলত বিদ্যুৎ প্রবাহ নামে পরিচিত। ড্যানিয়েল কোষের লবণ সেতুর ব্যবহার হচ্ছে অ্যানোডে। এই টোটাল লেখাটুকু তোমরা পড়ে নিও। এটা আমরা চিত্রের মাধ্যমে নেক্সট স্লাইডে গিয়ে দেখাচ্ছি যে এখানে আসলে কাজটা কি। তো তোমরা এই স্লাইডটাকে পজ করে অবশ্যই একটু লিখে নিবা যে এখানে কি লিখেছে। এই লেখাটা তোমাদের খুব দরকার। দেখো, আমরা এখন কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় সে বিষয়টিকে দেখাবো। একটু আগে আমরা দেখেছি যে এই অর্ধকোষটা কিভাবে গঠিত হয়েছে। এখানে অ্যানোড অর্ধকোষে আমরা জিঙ্ক সালফেট দ্রবণ নিয়েছি এবং তার মধ্যে একটি দণ্ড ডুবিয়েছি, যেটা জিঙ্ক দিয়ে তৈরি। এবং ক্যাথোড অর্ধকোষে আমরা একটা ক্যাথোড কপারের দণ্ড নিয়েছি এবং কপার সালফেটের দ্রবণ নিয়েছি, এবং এর মধ্যে একটি লবণ সেতু আমরা দিয়েছি, যে লবণ সেতুটা মূলত হাইলি ইলেকট্রোলাইট একটি লবণ দ্বারা তৈরি। এখানে আমরা KCl হিসেবে লবণ সেতুটাকে নেব। দেখো, তোমরা জানো যে কি ঘটনা ঘটে, একটু আগে দেখেছি অ্যানোডে কি ঘটনা ঘটে, ক্যাথোডে কি ঘটনা ঘটে। আবার একটু বলছি, অ্যানোডে যে দণ্ডে জিঙ্ক আছে, সেই জিঙ্কটা মূলত নিচে জিঙ্ক 2+ আকারে নামতে চায়, আর দ্রবণে যে জিঙ্ক 2+ আছে সেটি দণ্ডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করতে চায়। তো এখানে বেসিক্যালি লিখে ফার্স্ট হবে দণ্ডের জিঙ্ক, সে দুটা ইলেকট্রন দণ্ডে রেখে জিঙ্ক 2+ আকারে নামতে সমর্থ হবে। এই ঘটনাটা পুনঃ ঘটতে থাকলে কি হবে? অ্যানোডে ইলেকট্রন বৃদ্ধি পেতে থাকবে। এখন কপারে কি করবে? কপারের দ্রবণ থেকে কপার 2+ দণ্ডে যেতে চায়, গিয়ে দুটা ইলেকট্রন গ্রহণ করতে চায়। অপরদিকে কপার দণ্ড থেকে দুটা ইলেকট্রন দ্রবণে নামতে চায়। এই ঘটনাটিও ঘটতে থাকবে, কিন্তু ফার্স্ট হবে দ্রবণের কপার 2+, সে গিয়ে দুটি করে ইলেকট্রন
গ্রহণ করতে থাকবে। এই যে চলমান প্রক্রিয়াটা এখানে দেখতে পাচ্ছ, এই প্রক্রিয়ার জন্য যেটা হয় সেটা হচ্ছে অ্যানোডে ইলেকট্রন বাড়তেই থাকে, ক্যাথোডে ইলেকট্রন কমতেই থাকে। এখন যদি এরকম হয়, তাদেরকে একটি তার দ্বারা যুক্ত করা হয়, অ্যানোডে ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে, ক্যাথোডে ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে। তাদেরকে যদি আমরা একটা তার দ্বারা এখন যুক্ত করি এবং মাঝে যদি একটু বাতি রাখি, কি ঘটনা ঘটবে? তাহলে একটা ইমব্যালেন্স অবস্থা আছে, একটা জায়গায় বেশি ইলেকট্রন আর একটা জায়গায় কম ইলেকট্রন। এখন এই বেশি এবং কমকে ভারসাম্য রক্ষার জন্য, সমতাকরণের জন্য ইলেকট্রন কিন্তু দেখো এই জায়গাটা প্রবাহিত হওয়া শুরু হবে। যখন এই ইলেকট্রনটা কি করবে, বাতির সংস্পর্শে আসবে, সাথে সাথে তোমরা জানো যে ইলেকট্রনের প্রবাহকে কি বলে? বিদ্যুৎ প্রবাহ বলে। তো এই যে ইলেকট্রনের প্রবাহটা হলো, এটা কিন্তু ইলেকট্রন ইমব্যালেন্স অবস্থা ছিল। এই ইমব্যালেন্স অবস্থাটাকে ব্যালেন্স করার জন্য, অর্থাৎ ইলেকট্রন অ্যানোডে বেশি ছিল, ক্যাথোডে কম ছিল, এটাকে যখনই তার দ্বারা যুক্ত করা হবে, তখনই কিন্তু ইলেকট্রন অ্যানোড থেকে ক্যাথোডের দিকে প্রবাহিত হওয়া শুরু হবে, যেটা মূলত বিদ্যুৎ প্রবাহ নামে পরিচিত। এভাবেই বিদ্যুৎ প্রবাহ হবে। তো আশা করি বুঝতে পেরেছো। এবার এটা হচ্ছে একটি পূর্ণাঙ্গ ড্যানিয়েল কোষ বা গ্যালভানিক কোষের কাজ, কিভাবে এটা কাজ করছে সেটি দেখালাম আমরা। দেখো, জিঙ্ক থেকে দুটো করে ইলেকট্রন নেমে যাচ্ছে, জিঙ্ক দুটি ইলেকট্রন রেখে জিঙ্ক 2+ আকারে নামছে, এদিকে কপারে গিয়ে ইলেকট্রন গ্রহণ করছে। তো এখন এখানে একটা ঘটনা ঘটতেছে যেটা তোমাদের একটু বোঝা দরকার, যে জিঙ্ক অ্যানোড দণ্ডে জিঙ্ক 2+ আকারে দ্রবণে নামতেছে আর নামতেছে। তো এটার ফলে যেটা হবে সেটা হচ্ছে দ্রবণের জিঙ্ক 2+ বৃদ্ধি পেতে থাকবে, অ্যানোড দণ্ডে জিঙ্ক 2+ বাড়তে থাকবে, আর ক্যাথোড দণ্ডে কপার 2+ কমতে থাকবে। কেন কমতে থাকবে? কারণ এই কপার 2+টা দণ্ডে গিয়ে লেগে যাবে। এখন কপার 2+ কমতে থাকলে এখানে যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে সালফেট 2-, ক্যাথোড দণ্ডে সালফেট 2- কিন্তু একা হয়ে যাবে, অর্থাৎ সে একা ঘোরাফেরা করবে, তার ঘনমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। এখানে জিঙ্ক 2+ এর ঘনমাত্রা বৃদ্ধি পাবে, এখানে কপার 2+ এর ঘনমাত্রা হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে সালফেট 2- এর ঘনমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। তাহলে আয়নের একটা ইমব্যালেন্স অবস্থা তৈরি হবে। এরকম পরিস্থিতি চলতে থাকলে কোষটা একসময় স্টপ হয়ে যাবে। এখন এই জায়গাতে যাতে কপার 2+ বৃদ্ধি না পায়, এখানে যেন সালফেট 2- একা না থাকে, এই জন্য আমরা লবণ সেতু ব্যবহার করব, এবং এই লবণ সেতুটা হবে একটি হাইলি ইলেকট্রোলাইট পদার্থ, যেটি সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যাবে। তো এখানে কি হবে দেখো, অ্যানোড দণ্ডে প্লাস আয়ন বৃদ্ধি পাচ্ছে, অ্যানোড দণ্ডে প্লাস আয়ন বৃদ্ধি পাচ্ছে। এই প্লাস আয়ন বৃদ্ধি পাওয়ার জন্য লবণের মাইনাস আয়নটা এখানে চলে আসবে, আসার সাথে সাথে ও কি করবে, জিঙ্কের সাথে জিঙ্ক 2+ এর সাথে বিক্রিয়া করে ফেলবে। আর ক্যাথোড দণ্ডে দেখো সালফেট 2- বৃদ্ধি পাচ্ছে, সালফেট 2- বৃদ্ধি পাওয়ার কারণে কি করবে, এখানে তোমার যে লবণের যে প্লাস পার্টটা আছে সেটা যুক্ত হবে। এতে কি হবে, যে কোষের বিদ্যুৎ সরবরাহের স্থায়িত্ব বা এই কোষটার আয়ুকালটা বৃদ্ধি পাবে। এই হচ্ছে পূর্ণাঙ্গ একটি গ্যালভানিক কোষের গঠন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে যা দেখতে পাচ্ছ এটি ওই জায়গাতে লেখা ছিল আগের স্লাইডটাতে, সেই লেখাটা তোমরা একটু এখন একবার একটু দেখলে তোমরা বুঝবা আশা করি ইনশাআল্লাহ। চলো আমরা আমাদের পরবর্তী পড়াশোনা চলে যাই, যে এখানে কি বিক্রিয়া ঘটলো। তোমরা জানো অ্যানোডে কি বিক্রিয়া ঘটেছে। অ্যানোডে ছিল জিঙ্ক, সে 2টা ইলেকট্রন ছেড়েছে এবং জিঙ্ক 2+ পরিণত হয়েছে। এটা হচ্ছে অ্যানোডের জারণ বিক্রিয়া। এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া দেখো, কপার 2+ আয়ন ছিল, ভুল হয়েছে, এখানে এই রিঅ্যাকশনটা এরকম হবে না, এখানে হবে কপার 2+। ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হবে কপার 2+। একটু ভালো করে শোনো, কপার 2+ দুইটি ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হবে। এখানে চার্জের একটু প্রবলেম, শুরুতে হবে কপার 2+, শেষে হবে কপার। প্লিজ একটু ভুলটাকে একটু তোমরা সংশোধন করে নাও। ক্যাথোডে বিজারণ বিক্রিয়া, ক্যাথোডে দ্রবণ থেকে কপার 2+ ক্যাথোডে গিয়ে 2টা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হবে। তাহলে এই জায়গাতে আমি একটু কারেকশনটা এখানে দেখানোর চেষ্টা করছি। দেখো, এই জায়গাতে হবে কপার 2+। দেখাতে পারলাম না, সরি, এটা তোমরা একটু ঠিক করে নিবা। চলো এবার আমরা ড্যানিয়েল কোষে লবণ সেতুর ব্যবহার নিয়ে একটু কথা বলবো। ড্যানিয়েল কোষে লবণ সেতু কেন ব্যবহার হয়, এটি একটি বাংলা লেখা, লেখাটা একটু তোমরা দেখে নিও। ড্যানিয়েল কোষে লবণ সেতুর ব্যবহার হচ্ছে অ্যানোড দ্রবণে
ক্রমান্বয়ে জিঙ্ক টু প্লাস বৃদ্ধি পায়, এটা আমরা একটু আগে এই জিনিসটা দেখেছি। এবং ক্যাথোড দ্রবণে ক্রমান্বয়ে সালফেট টু মাইনাস বৃদ্ধি পাচ্ছে। এভাবে দ্রবণে আয়নের ঘনত্ব বৃদ্ধি পেলে বিদ্যুৎ প্রবাহ বেশিক্ষণ চলে না। এই কারণে আয়নের ভারসাম্য রক্ষার জন্য লবণ সেতু ব্যবহার করা হয়। লবণ সেতুতে KCl ব্যবহার করলে K প্লাস ক্যাথোডে এবং Cl মাইনাস অ্যানোডে গিয়ে আয়নের ভারসাম্য রক্ষা করে। এখানে লবণ সেতু হিসেবে তোমরা অন্য লবণও, যেগুলো হাইলি ইলেকট্রোলাইট অর্থাৎ 100% এই পানিতে দিলে বিয়োজিত হয়ে যায়, অর্থাৎ সবল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেগুলো আছে সেগুলোকে এখানে ব্যবহার করতে হবে। তো আমি একটু চিত্রের মাধ্যমে বিষয়টা একটু দেখি। আমরা আবারও সেই আমাদের গ্যালভানিক কোষ নিলাম। এখানে যেটা করতেছে একটু দেখো, জিঙ্ক টু প্লাস নামতেছে, জিঙ্ক টু প্লাস নামতেছে, অ্যানোড থেকে জিঙ্ক টু প্লাস নামতেছে নামতেছে নামতেছে, এই ঘটনাটা করতে থাকবে এবং বিদ্যুৎ প্রবাহ চলমান শুরু হবে। কপার টু প্লাস এদিকে ক্যাথোডে কপার টু প্লাস যাচ্ছে 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 যাচ্ছে। এই ঘটনার কারণে যেটা হচ্ছে, অ্যানোডে জিঙ্ক টু প্লাস বৃদ্ধি পাচ্ছে, অ্যানোডে জিঙ্ক টু প্লাস বৃদ্ধি পাচ্ছে। আর ক্যাথোডে কি হবে? ক্যাথোডে কপার টু প্লাস হ্রাস পাচ্ছে, কিন্তু সালফেট টু মাইনাস বৃদ্ধি পাচ্ছে। কপার টু প্লাস হ্রাস পাচ্ছে কিন্তু সালফেট টু মাইনাস বৃদ্ধি পাচ্ছে। এটা হওয়ার জন্য এখন কি হবে? এখন যেটা হবে, এই যে ক্লোরিন মাইনাস, হ্যাঁ, ও আসবে, আসার সাথে সাথে ওই ক্লোরিন মাইনাসটা কি করবে? জিঙ্ক টু প্লাসের সাথে বিক্রিয়া করে ফেলবে। জিঙ্ক টু প্লাসের সাথে বিক্রিয়া করলে এখানে এই জিঙ্ক টু প্লাসটা এবং সালফেট টু মাইনাসটা কি হয়ে যাবে? আস্তে আস্তে নিউট্রাল হয়ে যাবে, অর্থাৎ দ্রবণে যতটুকু অতিরিক্ত ছিল সেইটুকুকে তারা নিউট্রালাইজ করে ফেলবে। এখানে একটি পূর্ণাঙ্গ চিত্র দেখানো হচ্ছে যে ক্লোরিন মাইনাসটা অ্যানোডে আসতেছে, ক্লোরিন মাইনাসটা অ্যানোডে আসতেছে, এই যে ক্লোরিন মাইনাস আসতেছে আর জিঙ্ক টু প্লাসের সাথে বিক্রিয়া করছে, আর কে প্লাস এখানে যাচ্ছে সালফেট মাইনাসের সাথে বিক্রিয়া করে সালফেটকে নিউট্রালাইজ করে ফেলছে। এইভাবে দ্রবণে আয়নের ইমব্যালেন্স অবস্থাটা মূলত লবণ সেতু কি করে? লবণ সেতু এটাকে নিউট্রাল করে ফেলে। এখন দ্রবণে যদি লবণ সেতু না থাকে, এরকম প্রশ্ন হতে পারে যে দ্রবণের যদি লবণ সেতু না থাকে তাহলে ওই কোষটি দীর্ঘমেয়াদী চলে কিনা? উত্তর হবে না, দীর্ঘমেয়াদী চলে না। একটা সময় লবণ সেতুর লবণে আয়নের পরিমাণ বৃদ্ধি পেলে সেই ব্যাটারিটি কার্যক্ষমতা হারিয়ে ফেলে। আশা করি তোমরা লবণ সেতুর বিষয়টি বুঝতে পেরেছো, যে লবণ সেতু গ্যালভানিক কোষে কি কাজে ব্যবহার হয়। চলো আমরা শুষ্ক কোষের বিদ্যুৎ উৎপাদন, এটি খুব গুরুত্বপূর্ণ একটি পড়াশোনা, এটিও পরীক্ষায় আসে। এবং এই শুষ্ক কোষের গঠনটা আসলে অনেক শিক্ষার্থীরাই বোঝে না। আমি যখন 9-10-এ পড়তাম তখন আমি শুষ্ক কোষের গঠন কখনোই বুঝি নাই। হ্যাঁ, তো আমি চেষ্টা করব তোমাদেরকে এখন, যাতে আমার শিক্ষার্থীরা বা আমার ছেলেমেয়েরা এই কোষের গঠনটা যাতে ভালো করে বোঝে। দেখো, শুষ্ক কোষ সম্পর্কে আমরা ছোট একটু ইতিহাস জেনে নিই। 1860 সালে জর্জ লেকল্যান্স এই কোষ আবিষ্কার করেন এবং তার নাম অনুসারে একে লেকল্যান্স কোষ বা শুষ্ক কোষ বলা হয়ে থাকে। চলো আমরা শুষ্ক কোষের গঠনটা একটু দেখব। প্রথমেই আমরা একটি ছোট্ট জিঙ্কের পাত্র নেব। দেখো, জিঙ্কের পাত্র ভালো করে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। জিঙ্কের পাত্র নিলাম। এই জিঙ্কের পাত্রটাকে, এর মধ্যে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, পাতিত পানির একটা পেস্ট ঢুকিয়ে দিলাম। পেস্ট এটা কি কি দিয়ে তৈরি আমরা একটু পরেই এটা চিহ্নিতকরণ করব। তো প্রথমে আমরা একটা জিঙ্কের পাত্র নিয়েছি, সেই পাত্রের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, পাতিত পানি দিয়ে একটা পেস্ট তৈরি করেছি, সেই পেস্টটা এখানে ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দেওয়ার পরে এটাকে আমরা একটা কাগজে সুন্দর করে মুড়িয়ে দিলাম যাতে বের হয়ে না যায়, এবং যাতে একটু ভেজা থাকে। এখন যেটা করব, এর মধ্যে আমরা চমৎকার করে একটা কার্বন দণ্ড ঢুকাবো। তোমরা বইতে দেখিও যে গঠনটা এভাবেই আছে। এই কার্বন দণ্ডের উপরে আমরা একটা টুপি দেব, যেটি আমাদেরকে মূলত ইলেকট্রন প্রবাহিত হতে সহযোগিতা করবে। এখন যেটা করব, আমরা এই কার্বন দণ্ডটা এখানে প্লাস, কার্বন দণ্ডটা এখানে প্লাস হিসেবে ব্যবহার হবে, অর্থাৎ ক্যাথোড হিসেবে ব্যবহার হবে, এবং জিঙ্কের যে দণ্ডটা আমরা ঢুকিয়েছি সেটা অ্যানোড হিসেবে ব্যবহার হবে। এখন দেখো, এখানে দুটি ওয়াশার দিলাম, আমরা দুটি ওয়াশার বসালাম। ওয়াশার বসানোর পরে আমরা যেটা করলাম, সেটা টোটাল জিনিসটাকে একটি কাগজ দিয়ে মুড়িয়ে দিলাম। মুড়িয়ে দেওয়ার পরে এই জায়গাতে একটা স্টিলের অংশ দিলাম যাতে ইলেকট্রন প্রবাহিত হতে পারে জিঙ্ক থেকে। এই হচ্ছে টোটাল আমার কোষ তৈরি হয়ে গেল। এখন কোষের কোন অংশটার নাম কি আমরা একটু চলো দেখে নেই। এটি হচ্ছে আমাদের ধাতব ক্যাপ। এটার নাম হচ্ছে ধাতব ক্যাপ। এটির নাম হচ্ছে কার্বন দণ্ড, যেটি ক্যাথোড হিসেবে কাজ করবে।
দেখো এই যে পেস্টটা আমরা ঢুকিয়েছি জিঙ্কের পাত্রের মধ্যে, সেখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, পাতিত পানির একটা পেস্ট বা কায়ের মতো তৈরি হয়। এটি আমরা প্রথমে ডুবিয়ে তার মাঝেই কিন্তু আমরা কার্বন দণ্ডটাকে পুশ করেছি। দেখো এটি হচ্ছে ধাতব বেইজ। ধাতব বেইজটা মূলত ইলেকট্রনকে প্রবাহিত করবে। এরপরে দেখো এই দুটো হচ্ছে ওয়াশার, হ্যাঁ, ওয়াশার ও সিল। এটা হচ্ছে বাইরের জ্যাকেট, টোটাল জিনিসটাকে আমরা বাইরে থেকে মুড়ে দেওয়ার জন্য এই জ্যাকেটটা ব্যবহার করেছি। এটা হচ্ছে দস্তার পাত্র, যেটি অ্যানোড হিসেবে কাজ করবে। এটা হচ্ছে কাগজের পর্দা, টোটাল কাগজের পর্দা থাকবে। তো এখন এই হচ্ছে গঠন। এখান থেকে যতটুকু পারো এই গঠনটাকে একটু খেয়াল করবে যে কি ঘটবে এখানে। দেখো এখানে যেটা ঘটবে সেটা আমরা চিত্রের মাধ্যমে পরের স্লাইডে দেখাবো। তারপরেও আমরা একটু বোঝার চেষ্টা করি, যেহেতু এটা একটি গ্যালভানিক কোষ, আমরা একটু আগেই দেখেছি গ্যালভানিক কোষে একটি অ্যানোড থাকবে, একটি ক্যাথোড থাকবে, তারা সম্পূর্ণরূপে সেপারেট থাকবে। তো দেখো এখানে অ্যানোডও পেয়েছি, ক্যাথোডও পেয়েছি। অ্যানোড পেয়েছি কাকে? দস্তার পাত্রকে। ক্যাথোড পেয়েছি কাকে? কার্বন দণ্ডটাকে। একটু ভালো করে চিত্রের মাধ্যমে দেখো, অ্যানোড পেয়েছো কাকে? এই হচ্ছে আমাদের অ্যানোড। দেখো এই হচ্ছে আমাদের অ্যানোড, এটা হচ্ছে আমাদের অ্যানোডটা। এখানে আমরা একটু খেয়াল করছি, এটা হচ্ছে আমাদের অ্যানোড এবং এটা হচ্ছে আমাদের ক্যাথোড। তো অ্যানোডের কাজ কি? অ্যানোডের কাজ হচ্ছে ইলেকট্রনকে ছাড়া, হ্যাঁ, ইলেকট্রন প্রডিউস করা, আর ক্যাথোডের কাজ হচ্ছে ইলেকট্রনকে গ্রহণ করা। তো এখানে এই যে দস্তার পাতটা দেখা যাচ্ছে, এই যে দস্তার পাতটা দেখা যাচ্ছে, এই দস্তার পাতের মধ্যে এই যে দস্তার পাত আছে, এই দস্তার পাতে ইলেকট্রন প্রডিউস করবে। জিঙ্ক 2 প্লাস ওখানে জিঙ্ক 2 প্লাস হয়ে ইলেকট্রনকে ছেড়ে দেবে, ইলেকট্রন প্রডিউস হবে। এই ইলেকট্রনটা কার্বন দণ্ডে আসবে। এখন আমরা যেটা খেয়াল করলাম যে এটার কোনো তার নাই বহন করার জন্য। তো বাইরে থেকে যদি আমরা একটা তারকে সংযোগ দিই, তখনই এই ব্যাটারিটা মূলত কাজ করবে। বাজারে আমরা যে ব্যাটারিগুলো দেখি, পেন্সিল ব্যাটারি, যে ব্যাটারি হোক, ব্যাটারিটা নর্মাল তুমি কোথাও রেখে দিলে কিন্তু সে আসলে কাজ করে না। হ্যাঁ, তাকে যদি তুমি কোথাও বসাও, যেমন রিমোট কন্ট্রোলের ভেতরে গিয়ে সেট করো, তখনই কিন্তু সে তার ওয়ার্কিংটা শুরু করে। তো এই জায়গায় আমরা শুধু ব্যাটারিটা দেখেছি, তার ফাংশনটা আমরা পরের স্লাইডে দেখব। দেখো এই হচ্ছে আমাদের টোটাল কি ব্যাটারিটা। এই ব্যাটারিটাতে আমরা আগের গঠন থেকে এখানে যেটা করেছি, দেখো হলুদ দাগ দিয়ে আমরা যে জিনিসটা দেখিয়েছি, হলুদ অংশটা দিয়ে আমরা আমাদের তারটা, এই যে অংশটা আছে, এটা দিয়ে আমরা মূলত তারটাকে জয়েন করে এখান থেকে গিয়ে আমরা এই জায়গাতে তারটা প্লাস এবং মাইনাস অংশে জয়েন করেছি। জয়েন করার সাথে সাথে যেটা ঘটবে সেটা হচ্ছে ইলেকট্রন প্রবাহ শুরু হবে। ইলেকট্রনটা অ্যানোড থেকে গিয়ে এই যে যখনই বাতির কাছে আসলো, সাথে সাথে সে বাতিটাকে জ্বালিয়ে দিল, অর্থাৎ এখানে কি হচ্ছে? বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এখানে ক্যাথোডে যাওয়ার সাথে সাথে কি হলো? ওই যে পেস্টের মধ্যে যে অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল, হ্যাঁ, পেস্ট এর মধ্যে, আমি আবারও বলছি, পেস্টের মধ্যে ছিল কি কি? অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, জিঙ্ক ক্লোরাইড। এর মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইডকে ভাঙিয়া সে অ্যামোনিয়া বানায় ফেলবে এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে সে জারিত করে ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড বানিয়ে ফেলবে। তাহলে এখান থেকে ইলেকট্রন যাচ্ছে, বিদ্যুৎ প্রবাহ, কিন্তু ইলেকট্রন প্রবাহিত হলেই বুঝবা যে বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে যাবে। এবং এখানে যে বিক্রিয়াটা হচ্ছে, জিঙ্ক 2টা ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2 প্লাস হয়, আর এই জায়গাতে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়া উৎপন্ন হবে এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থেকে ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড উৎপন্ন হবে। এই হচ্ছে আমাদের টোটাল প্রিন্সিপাল, অর্থাৎ কাজ করার প্রক্রিয়া। এখানে যে জিনিসটা আমি করতে পারি নাই সেটা হচ্ছে বিক্রিয়ার যে স্লাইডটা ছিল সেটা দেখাতে পারি নাই, আমি ভুলে গিয়েছিলাম বিক্রিয়ার স্লাইডটা করার। তো এখানে মনে রাখতে হবে জিঙ্কের জারণ ঘটে, জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দেয়, এটা হবে অ্যানোডে বিক্রিয়া। আর ক্যাথোডে বিজারণ ঘটে। এই বিজারণ বিক্রিয়াটা একটু কঠিন, আমি যদি পারি আরেকটি স্লাইডের মাধ্যমে শুধু এই বিক্রিয়াটি আমি দেখিয়ে দেব। তোমরা যদি এটি না হয় তাহলে অবশ্যই বই থেকে একটু দেখবা যে বিজারণ বিক্রিয়াটা ক্যাথোডে কিভাবে ঘটে, একটু দেখে নেবা প্লিজ। তো এই ছিল প্রিন্সিপাল শুষ্ক কোষের, এটি শুষ্ক কোষের কাজ। আশা করি বুঝতে পেরেছো। এখন যে লেখাটা আছে, এই লেখাটা তোমরা একটু এখান থেকে ভালো করে লিখে নিবা। আমি একবার একটু পড়ে শোনাচ্ছি। ড্রাই সেলে জিঙ্কের তৈরি একটি একমুখ বন্ধ চোঙকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় এবং চোঙকে একটি কাগজের মোড়কে ঢেকে রাখা হয়। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড পাতিত পানি দ্বারা একটি জিঙ্ক চূর্ণ বা কাই প্রস্তুত করে একটি কার্বন দণ্ডে তার মাঝে স্থাপন করা হয়। কার্বন দণ্ডটি ক্যাথোড হিসেবে কাজ করে। এখন
ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তকে তার দ্বারা যুক্ত করা হলে অ্যানোডে দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 প্লাস আয়নে পরিণত হয়, প্রক্রিয়াটি চলতে থাকে এবং তার দিয়ে ইলেকট্রন যখন ক্যাথোডে যায়, ইলেকট্রনগুলো তার দিয়ে যখন ক্যাথোডে যায় তখন অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের অ্যামোনিয়াম প্লাস এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ইলেকট্রন গ্রহণ করে NH3 এবং Mn2O3 উৎপন্ন করে। এই হচ্ছে টোটাল লেখাটা, যেটা চিত্রে আমরা দেখলাম। এই ঘটনাটি চলো এই তড়িৎ বিশ্লেষণ আমাদের কি কি কাজে লাগে আমরা একটু এক নজরে দেখে নিই। আমরা তড়িৎ বিশ্লেষণের ব্যবহার আগেও একবার দেখেছিলাম, এখানেও আমাদের দেখাতে হচ্ছে। ধাতু নিষ্কাশনে ব্যবহার হয়, অনেক মূল্যবান যৌগের উৎপাদনে ব্যবহার হয়, ধাতু বিশুদ্ধকরণে ব্যবহার হয়, ধাতু ক্ষয়রোধে ব্যবহার হয়, ধাতুর মরিচা রোধে ব্যবহার হয়। আরেকটা নতুন অ্যাড হয়েছে, সেটি হচ্ছে রক্তের গ্লুকোজের পরিমাণ নির্ণয়, অর্থাৎ ডায়াবেটিক রোগীরা যে গ্লুকোজের পরিমাণ নির্ণয় করে সেটি কিন্তু মূলত আমাদের এই কি বলে ইলেকট্রোলাইটিক প্রসেসের মাধ্যমেই এটা হয়ে থাকে। এটি একটু কমপ্লিকেটেড প্রসেস, এই জন্য আমি স্লাইডে আনিনি, না তোমরা একবার একটু পড়ে নিবা কিভাবে হয়। আমরা দেখো, তোমরা অনেকেই হয়তো খেয়াল করেছো যে ডায়াবেটিক পরিমাপ করার সময় ব্লাড নেওয়া হয়, হ্যাঁ, একটা স্ট্রিপে ছোট্ট একটি কাগজের মধ্যে আমরা ব্লাড নিয়ে থাকি। সেই স্ট্রিপের মধ্যে যখনই তুমি কি করো, রক্ত দাও, রক্ত দিলেই এই রক্তটা কি করে একটা পূর্ণ কোষ তৈরিতে সহযোগিতা করে। অর্থাৎ অ্যানোড ক্যাথোডের মাঝে যে তারটা থাকে সেই তারের কাজটা এখানে করে থাকে রক্তে, এবং রক্তের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনের সংখ্যা নির্ণয়ের মাধ্যমেই মূলত জানা যায় ব্লাডে কি পরিমাণ গ্লুকোজ আছে। এটি একটি কমপ্লিকেটেড প্রসেস, এই জন্য তোমাদের দরকার নেই, জাস্ট একবার একটু রিডিং পড়ে নিবা। রিডিং পড়ে নিলে রক্তে গ্লুকোজের পরিমাণ কিভাবে নির্ণয় করা যায় এটাই তোমরা পাবে। সেখানে আরেকটা জিনিস পাবে যে এই যে ব্যাটারিগুলো তৈরি করা হয় এগুলো ডিসপোজ সিস্টেম, অর্থাৎ ব্যাটারিগুলো যখন নষ্ট হয়ে যায় এগুলো পরিবেশের কি ধরনের ক্ষতি করে, বই থেকে তোমরা এক নজরে এই অংশটা একটু দেখে নিবা। হ্যাঁ, তড়িৎ বিশ্লেষণের ব্যবহার মোটামুটি সবগুলোই চলে আসছে, এই কটা দিলেই হবে। আর প্রত্যেকটা জিনিস আমি 3টা লেকচারের মাধ্যমে তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট করার চেষ্টা করেছি। তোমরা এবার মূল বইটা ভালো করে পড়বা, 3টা লেকচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা পারবে এবং তোমাদের পরবর্তী ক্লাসে এই লেকচারটা সহযোগী হবে আশা করি। এখন আমরা ছোট পরিসরে জানবো নিউক্লিয়ার বিক্রিয়া কাকে বলে। নিউক্লিয়ার বিক্রিয়া কাকে বলে? তোমরা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জেনেছো, এখন নিউক্লিয়ার বিক্রিয়া সম্পর্কে জানবা। যে বিক্রিয়া মৌলের নিউক্লিয়াস দ্বারা সংঘটিত হয় তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। আসলে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এমন একটা বিক্রিয়া যেটা ইলেকট্রনের আদান প্রদান, ইলেকট্রনের শেয়ার, ইলেকট্রন 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 কেন্দ্রিক, ওখানে কোনো নিউক্লিয়াসের ফাংশন ছিল না। তাহলে ওই যে বিক্রিয়াটা নিউক্লিয়াস ছাড়া, অর্থাৎ ইলেকট্রনের আদান প্রদান বা অরবিটাল সংশ্লিষ্ট যে বিক্রিয়াটা, সেটাকেই বলা হচ্ছিল রাসায়নিক বিক্রিয়া। কিন্তু এখানে আমরা একটা নতুন বিক্রিয়া আবিষ্কার করলাম যেটি মৌলের নিউক্লিয়াস অংশগ্রহণ করবে, ইলেকট্রন নয়, ইলেকট্রন নয়, এখানে নিউক্লিয়াস অংশগ্রহণ করবে। তাহলে যে বিক্রিয়াটা নিউক্লিয়াস দ্বারা সংঘটিত হবে তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন, কারণ এই রিয়াকশনে হিউজ অ্যামাউন্ট শক্তি প্রডিউস হয়, যা বিভিন্ন কাজে ব্যবহার হয়, ধ্বংসের কাজে ব্যবহার হয় এবং ভালো কাজেও ব্যবহার হয়। প্রচুর বিদ্যুৎ উৎপাদন করা যায় নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে। এবং তোমরা জানো যে বর্তমানে নিউক্লিয়ার অয়াপন এটা একটা আলোচিত বিষয়। এর মাধ্যমে যে নিউক্লিয়ার ওয়েপন অর্থাৎ যে বোমা তৈরি হচ্ছে সেটি খুব ধ্বংসাত্মক এবং মারাত্মক হয়ে থাকে। চলো আমরা এটা দেখে নিই নিউক্লিয়ার বিক্রিয়া কত প্রকার। নিউক্লিয়ার বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কাকে বলা হয় দেখো একটু ছোট করে। যে নিউক্লিয়ার বিক্রিয়া দ্বারা একটা ভারী নিউক্লিয়াস, অর্থাৎ একটা নিউক্লিয়াস থেকে দুটি নিউক্লিয়াস উৎপন্ন হবে তাকে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলে। প্লিজ খেয়াল করো কথাটা কি বললাম, যে নিউক্লিয়ার বিক্রিয়া দ্বারা একটা নিউক্লিয়াস ভেঙে দুটি নিউক্লিয়াস উৎপন্ন হবে, একটা ভারী নিউক্লিয়াস ভাঙে দুইটা নিউক্লিয়াস উৎপন্ন হবে, সেটা হচ্ছে ফিউশন। ফিউশন মানে হচ্ছে কি হওয়া, বেড়ে যাওয়া। আর ফিউশন হচ্ছে যে নিউক্লিয়ার বিক্রিয়া দ্বারা দুটি হালকা নিউক্লিয়াস যুক্ত একটি ভারী নিউক্লিয়াস উৎপন্ন হবে তাকে ফিউশন বলে। এখানে ফিশন আর ফিউশনটা আমাদের ছেলেমেয়েরা এলোমেলো করে ফেলে। তোমরা একটু মনে রাখো, ফিশন মানে হচ্ছে যুক্ত হওয়া, দুইটা যুক্ত হবে। ফিশন মানে হচ্ছে ভেঙে যাওয়া, দুইটা উৎপন্ন করবে। ফিশন দুইটা উৎপন্ন করবে, ফিউশন
একটা উৎপন্ন করবে। তো একটু খেয়াল করা দরকার, এখানে ফিশন বিক্রিয়াটা হচ্ছে দুইটা নিউক্লিয়াস উৎপন্ন করবে আর ফিউশন হচ্ছে একটা উৎপন্ন করবে। চলো আমরা একটু স্লাইডটা একটু বোঝার চেষ্টা করি। পরের স্লাইডটা দেখো, আমরা এখানে ইউরেনিয়াম 235 অর্থাৎ ইউরেনিয়াম মৌলকে নিলাম। তোমরা জানো পর্যায় সারণীতে সাধারণত 80-এর উপরে পারমাণবিক ভর আছে, ওই মৌলগুলোই রেডিও অ্যাক্টিভ হয়ে থাকে বেশি, রেডিও অ্যাক্টিভ অর্থাৎ নিউক্লিয়ার বিক্রিয়া বেশি সম্পন্ন করে। তো এখানে আমরা ইউরেনিয়াম 235 যার পারমাণবিক ভর হচ্ছে 92 এরকম একটা মৌল নিলাম, যেটা ইউরেনিয়াম 235। তো ইউরেনিয়াম 235 কে যদি আমরা একটা প্রজেক্টাইল দ্বারা অর্থাৎ একটা হাতুড়ি দ্বারা বাড়ি মারি আস্তের উপরে, বাড়ি মারলে কি হবে একটু দেখো। আস্তের উপর বাড়ি মারলাম, বাড়ি মারার সাথে সাথে দুইটা নিউক্লিয়াস উৎপন্ন করে ফেললো। একটা নিউক্লিয়াস হচ্ছে বেরিয়াম নিউক্লিয়াস, আর একটা নিউক্লিয়াস হচ্ছে ক্রিপ্টন নিউক্লিয়াস, এবং সাথে সাথে সে 3টি নিউট্রন উৎপন্ন করলো। 3টি নিউট্রন উৎপন্ন করেছে। এটি দেখো নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। তাহলে একটা নিউক্লিয়াসকে বাড়ি দিয়েছে, কতগুলো জিনিস উৎপন্ন হয়েছে। দুইটা বড় নিউক্লিয়াস উৎপন্ন হয়েছে, একটা বেরিয়াম উৎপন্ন হয়েছে, একটা ক্রিপ্টন উৎপন্ন হয়েছে, 3টা নিউট্রন উৎপন্ন হয়েছে, সাথে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়েছে। তাহলে এখানে আমরা যখন বাড়ি দিলাম একটা নিউক্লিয়াসকে, যার নাম ছিল ইউরেনিয়াম 235, একে ছোট্ট একটা নিউট্রন দ্বারা যেটাকে দিয়ে আঘাত করা হয় তাকে প্রজেক্টাইল বলে। ছোট্ট একটি প্রজেক্টাইল দিয়ে আঘাত করার কারণে দুইটা ছোট ছোট নিউক্লিয়াস উৎপন্ন হলো, একটি বেরিয়াম একটি ক্রিপ্টন। এই কারণে এই টোটাল বিক্রিয়াটাকে বলা হবে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, কারণ একটা ভেঙে দুইটা তৈরি করেছে। এরপরে দেখো দুই দিক থেকে দুইটা নিউক্লিয়াস আসলো, যুক্ত হয়ে একটা নিউক্লিয়াস তৈরি করে ফেললো, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। ওখানে যেমন ক্রিপ্টন আর বেরিয়াম ইউরেনিয়াম 35 থেকে ভেঙে উৎপন্ন হয়েছিল, এখানে এই দুটা যুক্ত হয়ে আবার ইউরেনিয়াম তৈরি করছে। দেখো ইউরেনিয়াম তৈরি করে ফেললো। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখব। এটা দেখো বিক্রিয়াটার দিকে একটু তাকাও। একটা প্রজেক্টাইল দিয়ে একটা নিউক্লিয়াসকে আঘাত হলো, আঘাত হওয়ার সাথে সাথে যে ঘটনা ঘটছে, একটা নিউক্লিয়াস থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা, একটা মানে এক্সপ্লোশন হচ্ছে এখানে। দেখো নিউক্লিয়াস কিন্তু একটা ছিল। এখন আমি কিন্তু বিক্রিয়াটাকে স্টপ করে দিয়েছি, একটা স্লাইডে আর দেখানো সম্ভব না। এই প্রক্রিয়াটা কমতে থাকবে। একটা বিক্রিয়া থেকে একটা নিউক্লিয়াস থেকে প্রথমে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, 16টা থেকে এইভাবে বাড়তে 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 এই রিয়াকশনটা চলতেই থাকবে, অর্থাৎ নিউক্লিয়াস ভেঙে 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 এটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। এই যে বিক্রিয়াটা, এটাকে বলা হয় চেইন রিয়াকশন। এই চেইন রিয়াকশন স্টার্ট হলে এটাকে স্টপ করা খুব কষ্টের ব্যাপার হয়। নর্মালি এটাকে স্টপ করা যায় না, রিঅ্যাক্টরে নিলে এটা স্টপ করা যায়। তাহলে একটা নিউক্লিয়াস থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিউক্লিয়াস উৎপন্ন হচ্ছে। একটা নিউক্লিয়াস থেকে আরেকটা উৎপন্ন হলে প্রচুর পরিমাণ শক্তি বের হচ্ছে। তো এখানে কোটি কোটি নিউক্লিয়াস যদি উৎপন্ন হয় তাহলে কি পরিমাণ শক্তি উৎপন্ন হবে। ওই শক্তি কিন্তু মূলত বিদ্যুৎ উৎপাদনে প্রচুর ব্যবহার হয়, এবং পাশাপাশি এটি খারাপ কাজে, যেটি নিউক্লিয়ার ওয়েপন বা ধ্বংসাত্মক বোমা বানানোর কাজে এই রিয়াকশনটা মূলত ব্যবহার হয়ে থাকে। তাহলে এটাকে কি বিক্রিয়া বলে? এটাকে চেইন বিক্রিয়া বলে। চেইন বিক্রিয়ার এই যে ফর্মুলেশনটা, এটা একটা প্রচুর কমপ্লিকেটেড একটা বিষয়। চলো আমরা বিক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়ার রিঅ্যাকশন বোঝার চেষ্টা করব। আমরা চিত্রের মাধ্যমে একটু দেখলাম, এখন একটু বিক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়ার বিক্রিয়াটা একটু দেখার চেষ্টা করি। দেখো ইউরেনিয়াম 235 একে আঘাত করেছিলাম কি দিয়ে? নিউট্রন দিয়ে। তাহলে ইউরেনিয়াম 235 নিউট্রন, নিউট্রনের প্রতীক হচ্ছে N, যার একটা উপরে যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 এবং তোমার 0 হচ্ছে, তার কোনো ইলেকট্রন সংখ্যা থাকবে না, একটা প্রোটন সংখ্যা থাকবে, একটা নিউট্রন থাকবে। এই জন্য আমরা উপরে 1 দেখিয়েছি, নিচে 0 দেখিয়েছি। তো এখন যেটা হবে, আঘাত করার সাথে সাথে তৈরি হয়েছিল কি মনে আছে? বেরিয়াম 141, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 56, আর তৈরি হয়েছিল ক্রিপ্টন। এখানে একটু ভুল হয়েছে, এটি ক্রিপ্টন হবে, এটা একটু ঠিক করে নিতে হবে প্লিজ। স্লাইড বানানোর সময় অনেক সময় ভুল হয়ে যায়। এটি কে আর হবে, এই অংশটা একটু ঠিক করে নিতে হবে, এটি কে আর হবে।
ক্রিপ্টন 9236 সাথে 3টা নিউট্রন তৈরি হবে। এই বিক্রিয়াটা আমরা তখন চিত্রের মাধ্যমে দেখিয়েছিলাম। তো এই হচ্ছে বিক্রিয়ার রিপ্রেজেন্টেশন, যে কিভাবে বিক্রিয়াটা কমপ্লিট হবে। এখানে যে জিনিসটা অ্যাডজাস্ট হয় একটু ভালো করে দেখো, সাথে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এই যে 235 ইউরেনিয়াম 235 কে একটু আলাদা করলাম, সাথে নিউট্রনের এক পারমাণবিক ভরকে আমরা আলাদা করছি। এখানে টোটাল পারমাণবিক ভর হচ্ছে 236। তাহলে আমরা ইউরেনিয়াম এবং নিউট্রনের ভরকে এক জায়গায় করে দেখলাম, মোট ভর হচ্ছে 236। এখানে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। এটা একটু আমরা মাথায় রাখি, পরে আমরা এটাকে কাজে লাগাবো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই বেরিয়ামের 141 কে এক জায়গায় করি, এবং ক্রিপ্টনের 92 কে আমরা এক জায়গায় করি, এবং নিউট্রনের 3 কে আমরা এক জায়গায় করি। এই তিনটাকে যোগ করলেও কিন্তু কি হবে, 236 হবে। অর্থাৎ তাদের পারমাণবিক ভর, একটা মৌলকে ভেঙে যতগুলো তৈরি হবে সবার পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যা সমান থাকবে, এটা বোঝানোর জন্য। এবার আমরা একটা কাজ করি, এই 92 কে একটু মিলিয়ে দেখি। এখানে 56 কে আনি, বিক্রিয়ক অংশে 92 আছে, এটা আমরা উৎপাদ অংশে আনবো। 56 কে আনলাম, আর এখানে 36 কে একটু নিয়ে আসি। নিউট্রনের যেহেতু 0, তাকে আনার কোনো দরকার নেই। এই দুটি যোগ করলেও কিন্তু 92 হয়। তাহলে এটি কি গেল, এটি হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। তাহলে ফিশন বিক্রিয়া মনে রাখতে হবে, বিক্রিয়ক অংশের পারমাণবিক সংখ্যা অর্থাৎ ইলেকট্রন সংখ্যা আর উৎপাদ অংশের ইলেকট্রন সংখ্যা সমান থাকবে, অর্থাৎ যোগ এবং বিয়োগের ফলে সমান থাকবে। পারমাণবিক ভরও যোগ করার পরে উৎপাদ এবং বিক্রিয়কের অংশে সমান থাকে, যেটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে একটু আগে। এবার আমরা একটা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া দেখি। দেখো, দুইটা হাইড্রোজেন এখন এক হবে। হ্যাঁ, একটা হচ্ছে হাইড্রোজেন 2, যার পারমাণবিক সংখ্যা, এটাকে ডিউটেরিয়াম বলে, 2 হাইড্রোজেন নিলাম, আর একটা হচ্ছে টিট্রিয়াম, 3 হাইড্রোজেনের একটি নিলাম। দেখো একটু খেয়াল করে, কি উৎপন্ন হয়, হিলিয়াম উৎপন্ন হবে। এখন এখানে একটু খেয়াল করে দেখতে হবে যে হাইড্রোজেন একটা পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, আর একটা পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। 2 আর 3 মিলে 5 হওয়ার কথা, কিন্তু এখানে যে হিলিয়াম তৈরি করেছে তার ভর কিন্তু 4। দেখো, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 2, হাইড্রোজেন প্রথমটার পারমাণবিক ভর হচ্ছে 2, যেটাকে ডিউটেরিয়াম বলে। হাইড্রোজেন পরেরটার পারমাণবিক ভর হচ্ছে 3, যেটাকে টিট্রিয়াম বলে। ডিউটেরিয়াম এবং টিট্রিয়ামকে যোগ করলে 5 হওয়ার কথা। তো এখানে আমরা যে মৌলটা পাচ্ছি সেটা হচ্ছে হিলিয়াম 4। নিশ্চয়ই এখানে একটা নিউট্রন উৎপন্ন হবে। দেখো, এখানে একটা নিউট্রন উৎপন্ন হয়েছে। এখন এই দুইটা মিলে 5 হয়ে গেল, হ্যাঁ, সাথে প্রচুর এনার্জি। এখন একটু সমান করব আমরা, এটা সমান তোমরা একটু আগে দেখেছো যে 3 আর 2 5, 5 হলো। এখান থেকে আমরা 4 আর 1 নেব, তাও 5 হবে। নিচে আমরা কি করব, ডানে বামে পারমাণবিক সংখ্যা মিলাবো। এখানে 0 আর 1 যোগ করলে 2 হয়, 2। এখানে দেখো, এই 1 আর 1 এক জায়গায় আনলে 2 হয়, যা কি হবে, এটা সমান হবে। এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। তাহলে নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে মূলত নিউক্লিয়াসের বিক্রিয়া। নিউক্লিয়াস বিক্রিয়া অংশগ্রহণ করবে। এখন যদি তোমাদেরকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া আর নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে পার্থক্য লিখো, এখানে একদম স্পষ্টই বোঝা যাচ্ছে যে পার্থক্য কি। নিউক্লিয়ার বিক্রিয়া নিউক্লিয়াস অংশগ্রহণ করে, আর নর্মাল যে স্বাভাবিক রাসায়নিক বিক্রিয়া সেখানে ইলেকট্রন অংশগ্রহণ করে। নিউক্লিয়ার বিক্রিয়ায় প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়, এখানে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে না। নিউক্লিয়ার বিক্রিয়া একটা প্রজেক্টাইল প্রয়োজন হয়, আঘাত করার প্রয়োজন হয়, সেখানে আঘাত করার প্রয়োজন হয় না। নিউক্লিয়ার বিক্রিয়া মূলত 2 প্রকার হয়, ফিশন, ফিউশন, ওখানে অনেক প্রকার হয়ে থাকে। এইভাবে তোমরা বেশ কিছু পার্থক্য নির্ণয় করে পরীক্ষা আসলে দিবা। আর এরকম উদ্দীপক আসলে সেখানে অঙ্ক, এই জায়গাতে খুব বেশি অঙ্ক আসে না, কি পরিমাণ শক্তি নির্ণয়, শক্তি উৎপন্ন হয় দেখাও, এগুলো হায়ার ক্লাসে আসবে। শুধু এইটুক জানলেই হবে যে ডানে বামে কিভাবে এই ভরটাকে মিলিয়ে কিভাবে এটা বিক্রিয়াটা কমপ্লিট করা যায়, এটা একটু ভালো করে দেখে রাখলে আশা করি তোমাদের এটি হয়ে যাবে। তো এই ছিল আমার 3টি লেকচার, প্রথম, দ্বিতীয়, তৃতীয় লেকচার। চেষ্টা করেছি মূল যে থিমগুলো আছে তোমাদেরকে ভালো করে কমপ্লিট করে দেওয়ার। প্রথম লেকচারের মাধ্যমে আমরা দেখেছি যে একটি বিক্রিয়া এনথালপি কিভাবে নির্ণয় করতে হয়, হ্যাঁ, সেখানে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন করেছি। দ্বিতীয় বিক্রিয়া আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ নিয়ে আলোচনা করেছি দ্বিতীয় লেকচারে। তৃতীয় লেকচারে আজকে আমরা গ্যালভানিক কোষ এবং শুষ্ক কোষের উপরে অনেক আলোচনা করলাম। পাশাপাশি আমরা একটু দেখলাম নিউক্লিয়ার বিক্রিয়া সম্পর্কে। এতটুকু পড়লে এবার যদি বইটাকে একটু ভালো করে পড়ো, দেখবা যে এই চ্যাপ্টারটা তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তোমাদের পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ 12 অধ্যায়, যেটি খুব গুরুত্বপূর্ণ। পরের লেকচার 12 অধ্যায় দেখার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকবে, হ্যাঁ, কেউ বাইরে যাবে না, আর বাবা মাকে ডিস্টার্ব করবে না। প্লিজ প্লিজ একটু পড়াশোনা করো, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু যথাসময়ে না হলেও হয়ে যাবে, এটি নিশ্চিত থাকো। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।